আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসছেন মোদি, লক্ষ্য ব্রিগেড, স্পেশাল ট্রেনে উপচে পড়ল ভিড়। প্রধানমন্ত্রীর আসন্ন ব্রিগেড সমাবেশে যোগ দিতে রেলের তরফে বিশেষ উদ্যোগ। ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের বুকে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা দুষ্কৃতীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। আসন্ন ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে যোগ দিতে তৎপর কর্মী সমর্থকরা। জলপাইগুড়ি ও কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকদের কলকাতায় পৌঁছে দিতে রেলওয়ের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। স্পেশাল ট্রেন হলদিবাড়ি জলপাইগুড়ি টাউন স্টেশন, ধূপগুড়ি, বানারহাট থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা হয়েছে, যাতে সাধারণ মানুষ ও কর্মীরা সরাসরি ব্রিগেডে পৌঁছতে পারেন। জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে হাজার হাজার উৎসাহী কর্মী সমর্থক সমাবেশে যোগ দিতে রওনা হন। ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা নেই, চারিদিকে গেরুয়া পতাকার ভিড়। শুধুমাত্র জলপাইগুড়ি পুরসভা এলাকা থেকেই প্রায় 300 জন একনিষ্ঠ বিজেপি কর্মী কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সাধারণ মানুষ মোদির বার্তায় কতটা উদ্বুদ্ধ। স্টেশন চত্বরগুলিতে এখন শুধুই স্লোগান আর শঙ্খধ্বনি। সব মিলিয়ে ব্রিগেডের সমাবেশকে কেন্দ্র করে জলপাইগুড়িতে সরগরম অবস্থা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিশাল জনসভা। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উৎখাত করবার জন্য আমরা সবাই মিলে আজকে ব্রিগেড চলো অভিযানে যাচ্ছি। ওই জনসভায় আমরা যোগ দিব। আমরা পৌরসভার এরিয়ার থেকে প্রায় 300 লোক আমরা যাচ্ছি ব্রিগেডের সভায়, এবং যদি বিধানসভার থেকে আপনি দেখেন তাহলে প্রায় 4000 লোক আমরা সদর বিধানসভা থেকে যাচ্ছি। এখন কোথা থেকে ট্রেনটা ছাড়া হবে? এখন জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে এখন ছাড়া হবে, আসলো হলদিবাড়ির থেকে এবং কলকাতা যাবে। আমরা এখান থেকে কালকে কলকাতায় যে ব্রিগেড ময়দান, সেখানে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে বক্তব্য রাখবে। সে ব্রিগেড জনসভায় আমরা যোগ দিতে যাচ্ছি। কোন ট্রেনে যাচ্ছেন? আমরা এখান থেকে এই যে ট্রেনটা দেখছেন, এই ট্রেনেই যাচ্ছি। হলদিবাড়ি থেকে রওনা? হ্যাঁ, হলদিবাড়ি থেকে রওনা দিয়েছি। কতজন লোক যাচ্ছেন? আমাদের হলদিবাড়ি থেকে এই ট্রেনে প্রায় 2500 লোক এই ট্রেনে যাবে। সিটে জায়গা নেই, প্রচুর লোক রাস্তায় আছে। আরও যে পরবর্তী ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কাতারে কাতারে লোক ব্রিগেড জনসভায় যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে স্টেশনে পৌঁছচ্ছে। এই ট্রেনে জায়গা ধরবে না। আমাদের জলপাইগুড়ি জেলায় 4টা ট্রেন আছে, 4টা ট্রেনে কিছুই হবে না। প্রচুর লোক কাতারে কাতারে লোক ব্রিগেড জনসভার দিকে রওনা দিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ব্রিগেডে সভা করবেন তিনি। দলীয় কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করতে বার্তা দিতে পারেন তিনি। শুক্রবার ব্রিগেডে যাওয়ার জন্য স্পেশাল ট্রেনে উপচে পড়া ভিড়। বিজেপি নেতাদের দাবি, অন্ততপক্ষে 2000 মানুষ শুধুমাত্র ধূপগুড়ি থেকে যাবে। তবে নির্দিষ্ট করে 2000 বললেও তার থেকে অনেক বেশি সংখ্যায় বিজেপি সমর্থকরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 16 বগির সম্পন্ন এই ট্রেনে ইতিমধ্যেই উপচে পড়া ভিড়। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ কেউ ইতিমধ্যে বাসেও রওনা হয়েছেন। যারা গিয়েছে 14 মার্চ কলকাতায় ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। সেই সভাতে যোগ দিতেই উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকরা ইতিমধ্যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজকে শুধুমাত্র আমাদের ধূপগুড়ি বিধানসভার থেকে প্রায় 5000 মানুষ আজকে মোদিজির সবাই যাচ্ছেন ব্রিগেড সমাবেশে। অলরেডি 3 থেকে 3500 মানুষ চলে এসেছেন, তারা ট্রেনে উঠে গেছেন। আরও অনেক মানুষ রাস্তায় আছে, আমরা চিন্তায় রয়েছি আমরা তাদের নিয়ে যেতে পারবো কিনা। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। মানুষের উৎসাহ দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। মানুষ কাতারে কাতারে, সাধারণ মানুষ তারা ছুটে আসছেন আজকে ব্রিগেড যাওয়ার জন্য। কিন্তু আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের লাস্টে ক্ষমা স্বীকার করতে হচ্ছে যে আমরা তাদের নিয়ে যেতে পারছি না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে ডুয়ার্সের চালসা স্টেশনে দেখা গেল একই চিত্র। বিজেপির মেটেলি, আপার ও সমতল মণ্ডলের নেতা কর্মীরা রওনা দিলেন ব্রিগেড সমাবেশের দিকে। বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম, বিজেপির জেলা নেতা মজনুল হকের নেতৃত্বে এদিন বিজেপির কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। চালসা রেল স্টেশনে বিজেপির তরফে দেওয়া হয় স্লোগানও। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা। জলপাইগুড়ি শহরের বুকে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা দুষ্কৃতী দলের। জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। রাত 12:30 নাগাদ বাচ্চাদের নিয়ে বাড়িতে একাই ছিলেন দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা পপি রায় সরকার। সেই সময় সশস্ত্র অবস্থায় দুই দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে। ততক্ষণে স্বামীকে ফোন করে দেওয়ায় বাড়িতে ছুটে আসেন স্বামী দীপঙ্কর রায়। তাকে দেখে ধারালো অস্ত্রশস্ত্র ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়, তবে যাবার আগে ভয় দেখায়, মারধর করে বলেও অভিযোগ। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা বলে মনে করছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কালকে গেট খুলছে, তখনই আমি ভাবছি যে ওর বাবা আসছে, আমার ছেলে আবার পাপা বলতেছে, পাপা আসছে। তো আমার ছেলে আবার নাইমে আসলো, ও আবার এইভাবে দেখে কাঁদতেছে পুরা, বলছে আয় পাপা মনে হয় আসে নাই, তাহলে বিছনার মধ্যে আয়, উঠি পাপাকে ফোন করি। তখন কি বৃষ্টি হচ্ছিল? তখন বৃষ্টিটা একটু থামছে। তারপরে আমি ফোন লাগাইলাম যে গেটের আওয়াজ হলো, কে আসলো তাহলে। তারপরে ফোন করলাম, বললাম যে হ্যালো তুমি কোথায় আছো, তুমি কি বাড়ি আসলা, গেট কে খুললো। তারপরে বলতেছে না আমি তো গেট খুলি নাই, আমি তো মাল নামাচ্ছি, তাহলে কে ঢুকছে, তাড়াতাড়ি বাড়িতে আসো। তখন ও দৌড়ায় আসছে বাড়িতে, আর ওরা চাকু নিয়ে একজন লোহার বাটাম নিয়ে আসছে, আমাকে বলতেছে কি চুপ করো নাহলে ছুরিটা পেটে ঢুকাই দেবো। আর আমি বলতেছি কি আমাকে মাইরো না, আমার বাচ্চা ছোট। তারপরে হচ্ছে এ চোর করে চিল্লাচ্ছে, একে যেহেতু আমি বলছি ফোনে, ও দৌড়ায় আসতেছে। আর ওরা হচ্ছে তখন আমাকে ছাইড়ে দিয়ে, মানে ওরা এই পাশে বার হচ্ছে, আমি পিছন দিক দিয়ে গেট হয়ে গলি দিয়ে বের হয়ে আসছি দৌড়ায়। কজন ছিল? 2 জন ঢুকছে। তাদের হাতে কি কি ছিল? একটা তরোয়াল ছিল বড় চোখা, আর একটা হচ্ছে রড ছিল, মানে মাথায় মারলে পরে যে ইয়ে হয় মোটা ধরনের। তারপরে কি হলো? আমার শরীরে মানে মশারি উঠাই নিয়ে আমার ধরে আছে, যে চিল্লাবা না, চুপ চিল্লাইলে ঢুকাই দেবো, এরকম করে বলতে। তারপরে আমার বর যেহেতু চলে আসে, ওর আর কোনো কিছু মানে যেইটার উদ্দেশ্য নিয়ে আসে সেই জিনিসটা করতে পারে নাই, মানে তখন ও আসার সত্ত্বেও মানে বার হয়ে চলে আসে। আমার বরকে তখন মারছে, মানে চাকু দিয়ে ইয়ে করছে, ও ছড়াই দিয়ে ওটা চলে গেছে দৌড়ায়। আমি তো 2 জন দেখছি, আর বাইরে হলে 2 জন ছিল। বাইরে তো আমি শুনলাম, সকালবেলা আমাকে ফোন করলো, তারপর তো থানায় ফোন করা হলো। আমি ওদেরকেও নাম্বার দিয়েছি থানার ফোন করার জন্য, আমি নিজেও করেছি। তো পুলিশ বললো যে আসছি আর কি। এটা তো খুবই খারাপ একটা ঘটনা এবং খুব ভয়ঙ্কর, কারণ আজকে একটা বাড়িতে কালকে আরেকটা বাড়িতে হতেই পারে। এবং যা যন্ত্রপাতি দেখলাম তাতে এরা মানে সেই রকম ধরনেরই চোর। তারপরে বাড়িতে ঢুকে নিয়ে একটা ভদ্রমহিলাকে অ্যাটাক করা, মানে একে আমি চোর বলবো না, রীতিমতো ডাকাতির মতো অবস্থা আর কি। তো এটা তো একটা খুব টেনশনের কারবার। আমি প্রশাসনকে অবশ্যই মানে পুলিশ প্রশাসনকে বলবো যে একটু এলাকায় যেন একটুখানি মানে সতর্ক থাকে, টহল দেয় গাড়ি, এটাই চাবো। কি শুনেছেন কয়টার দিকে ঘটনা? 1টা থেকে 2টোর দিকে ঘটনা, তখন বৃষ্টিটা হচ্ছিল। কি শুনলেন? 4 জন লোক বাড়িতে ঢুকেছে এবং ওই বাড়ির যে মানে মহিলা যে তাকে আর কি অ্যাটাক করেছে। এবং ছেলেটা তো ছিল না, ও একটু কাজের ক্ষেত্রে বাইরে গিয়েছিল। তারপর মিসেস ওর যে হাজব্যান্ড তাকে ফোন করেছিল, সে দৌড়ে আসতে তো পালিয়ে গিয়েছে এবং জিনিসপত্রগুলো ফেলে রেখে নিয়ে এসেছিল তারা। অনেক ধরনের তো জিনিসপত্র দেখলাম আর কি, সেগুলো তো নাম থাম জানি না, ফেলে গেছে আর কি। মানে বড় বড় অস্ত্র আর কি, যেগুলো দিয়ে লোহা টোহা কাটা যায়, গ্রিল কাটা যায়, এইসব জিনিস। আপনার প্রাথমিক কি মনে হচ্ছে কি উদ্দেশ্যে এরা এসেছিল? উদ্দেশ্য বলতে ওই বাড়িতে চুরি করতেই এসেছে। এখন বিভিন্ন রকম তো মানসিকতার লোকজন আজকাল, তবে ভয়ঙ্কর বিষয় যেটাই হোক সেটা ভয়ঙ্করই এবং টেনশনের ব্যাপার। আমি বারবার বলছি পুলিশ প্রশাসনকে বলবো টহল দিতে। বকেয়া ডিএ নিয়ে পুনরায় সরব সংগ্রামী যৌথ মঞ্চ, পাশাপাশি একাধিক দাবি পূরণের ধর্মঘটের ডাক। স্কুল কলেজ অফিস বাদ দিয়ে ধর্মঘটে সামিল সরকারি কর্মচারীরা। সরকারি নির্দেশ উপেক্ষা কর্মচারীদের। রাজ্য জুড়ে 13ই মার্চ অর্থাৎ শুক্রবার বকেয়া ডিএর দাবি সহ একাধিক দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ ধর্মঘটের ডাক দিয়েছিল।
এদিন গোটা রাজ্যের পাশাপাশি ধূপগুড়িতেও রাজ্য সরকারের বিরোধী কর্মচারীরা ধর্মঘটে সামিল হন। এদিন অনেকেই অফিস স্কুল বাদ দিয়ে ধর্মঘটে যোগ দেন। জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে জমায়েত হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার 25% এখনও রাজ্য সরকারের তরফে মেটানো হয়নি। উল্টে তারা শীর্ষ আদালতে সময় চেয়ে আবেদন করেছে। মূলত এর বিরোধিতাতেই ধর্মঘটের ডাক দিয়েছে সরকার বিরোধী একাধিক সংগঠন। অফিস, স্কুল, কলেজ, আদালত আজকে সব জায়গায় প্রায় বন্ধ। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্য জুড়ে। উদ্দেশ্য, আমরা দীর্ঘ প্রায় 10 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত জায়গায় যখন আমাদের জয় হলো, আমাদের যে দীর্ঘ 2008 সাল থেকে 19 ডিসেম্বর অবধি যে বকেয়া দিয়েছিল সেটা মিটিয়ে দেওয়ার সর্বশেষ রায় 5ই ফেব্রুয়ারি মহামান্য সুপ্রিম কোর্ট দেওয়ার পরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি। আমরা এর আগে কালীঘাট অভিযান করেছি সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধভাবে, এবং পরবর্তীতে যখন তারপরেও কোনো সরকারের পদক্ষেপ লক্ষ্য করিনি তখন আমরা ধর্মঘটের রাস্তায় যেতে বাধ্য হয়েছি। কাদের তরফ থেকে ধর্মঘট? সংগ্রামী যৌথ মঞ্চ, এর মধ্যে সমস্ত সরকারি কর্মচারী সংগঠনগুলোই আছে, এবিপিটিএ, বিটিএ এবং সহ উস্তি সকলে মিলে সম্মিলিতভাবে এই ধর্মঘট। মূল দাবি কি? মূল দাবি আমাদের যে বকেয়া দিয়ে সেটা প্রদান করতে হবে। 2016 সালে যারা শিক্ষক শিক্ষিকা হিসাবে যোগ্যতার সঙ্গে স্কুলগুলোতে জয়েন করেছিলেন তাদেরকে পূর্ণ মর্যাদার সঙ্গে নিজ নিজ বিদ্যালয়ে পুনর্বহাল করতে হবে। পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, আইসিটি, ভোকেশনাল যে কর্মীরা আছেন, ইভেন সিভিক ভলেন্টিয়ার হিসাবে যারা কাজ করেন, তাদের ক্ষেত্রে যে নির্মম অনাচার করছে এই পশ্চিমবঙ্গ সরকার, সামান্য 1000 টাকা তাদের ভাতা বাড়িয়েছে। আমাদের দাবি তাদেরকে একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে আনতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। ধীমান রায় রিপোর্ট। ফাল্গুনের শেষেই কালবৈশাখীর দাপট ডুয়ার্সে। লন্ডভন্ড বানারহাট। চৈত্র আসার আগেই কালবৈশাখীর রুদ্ররূপ দেখল ডুয়ার্স। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ে কার্যত তছনছ বানারহাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভেঙে পড়েছে জনজীবন। বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা। এমনকি কর্তব্যরত অবস্থায় ঝড়ের কবলে পড়ে আটকা পড়ে যান বানারহাট থানার আইসিও। বৃহস্পতিবার সন্ধে নামতেই আকাশ কালো করে শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মুহূর্তেই লন্ডভন্ড হয়ে যায় ডুয়ার্সের একাধিক এলাকা। সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বানারহাটে। জাতীয় সড়কের ওপরে একাধিক জায়গায় বিশাল আকারের গাছ উপড়ে পড়ায় যান চলাচল স্তব্ধ হয়। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বহু কাঁচা বাড়ির চাল উড়ে যায়। ভেঙে পড়া গাছের তলায় চাপা পড়ে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু পাকা বাড়িও। প্রবল ঝড়ে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার, উপড়ে যায় খুঁটি। ফলে সন্ধ্যা থেকে গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন। ঝড়ের সময় কর্তব্য পালন করতে গিয়ে রাস্তায় গাছ পড়ে যাওয়ায় আইসি বানারহাটের গাড়িও দীর্ঘক্ষণ আটকে থাকে। বিপর্যয়ের খবর পেয়ে আসরে নেমেছে প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় বিপর্যয় মোকাবিলা বাহিনী রাস্তা থেকে গাছ সরানোর কাজ শুরু করে। যান চলাচল স্বাভাবিক করারও চেষ্টা চলছে। বিদ্যুৎ দপ্তরও পরিষেবা ফেরাতে কাজ শুরু করেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, এমনটাই মত স্থানীয়দের। কালকে সন্ধ্যাবেলা ঝড় আসছিল, মোটামুটি ভালো ঘূর্ণিঝড় তাকে বলে। ওই ঘূর্ণিঝড় আসার পরে তো ঘর ভাঙিয়ে উঠে গেছে, শেষ। কালকে শুইতে পারিনি আমরা। বড় বড় পাটিটা ভেঙে গেছে, প্লাস পাকঘর, রান্নাঘর সব ইয়েগুলো সব ভেঙে পড়ছে। সবার ঘর, পাকঘর। ক্ষয়ক্ষতি কতটা? মোটামুটি লাখের পার হবে। লাখে পার হবে না? গতকালকে এই যে ঘূর্ণিঝড়ে আমার শোয়ার ঘর উড়ে নিয়ে গেল, রান্নাঘর সেটাও ভেঙে চুরমার। সারা রাত ব্যাপী বৃষ্টিতে সব জামা কাপড় যা কিছু আছে নথিপত্র সব ভিজে একাকার। এখন যে কি করব উপায় পাচ্ছি না। ক্ষয়ক্ষতি কি আপনার কি পাটাই ঘর না অন্য কিছু? কি ভাঙছে? আমার পাটাই ঘরের যে উপরের সিলিংটা আছে সেটাকে উড়ে নিয়ে গেছে, এবং তার সঙ্গে রান্নাঘরও ভেঙে চুরমার। এই যে রান্নাঘর দেখতে পাচ্ছেন, উপরে যে ছাউনিটা আছে ওটাকে একদম সুপারি বাগানে নিয়ে গেছে। সুপারি গাছ কমসে কম 20-25টা ভাঙছে, গাছ ভাঙছে। এটা কটার সময় এবং কোন জায়গায়? এটা মোটামুটি 7:30, সন্ধ্যা 7:30 নাগাদ। এটা হচ্ছে শালবাড়ি 1, উত্তর শালবাড়ি। ধীমান রায়ের রিপোর্ট।
অকাল বৃষ্টিতে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আগাম পূর্বাভাস মতো গতকাল সন্ধ্যের পর থেকে ঘন কালো মেঘে ঢেকে যায় গোটা জলপাইগুড়ি জেলা। জেলা জুড়ে কোথাও বিক্ষিপ্তভাবে হালকা, আবার কোথাও ভারী, এমনকি কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। পাশাপাশি হয়েছে ঝড়। আর এই ঝড় এবং ভারী বৃষ্টির কারণে সবথেকে সমস্যায় পড়েছেন আলু চাষিরা। কেননা একদিকে আলুর দাম অনেকটাই কম, অন্যদিকে এখনো কৃষকরা জমি থেকে আলু তোলেননি। এরই মধ্যে ভারী বৃষ্টিতে জমিতে রীতিমতন জল দাঁড়িয়ে পড়েছে, যার ফলে সেই আলু ঘরে তোলা এখন রীতিমতো দুষ্কর ব্যাপার। পাশাপাশি জলের তলায় থাকায় আলুতে দ্রুত পচন ধরার সম্ভাবনাও রয়েছে, যার ফলে রীতিমতন মাথায় হাত কৃষকদের। এই ছবি দেখা গেল জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন এলাকায়, যে কারণে আলু চাষিরা রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আমাদের যে কালকে আলু উঠাইছিল, এমনিতে আলু তো বিক্রি নাই, তাও যাও একটু পাইকারি দিলাম। এখন তো কালকের থেকে তো আলু সাইড না হইতেই সব বৃষ্টিতে ভিজে জলে সব আটকে আছে। এখন তো আলু তো এমনিতে বিক্রি নাই, আরও তো পাইকারি এখন আরোই নিবে না। এখন তো কি যে করবো এটা তো বলাই যায় না। এখন ঋণ তো এমনিতেই ঋণ করে করছি, আরও তো ঋণ তো একদম সব ঘাড়ের উপরেই আছে, মানুষের টাকা তো দিতেই পারবো না এই বছর। আর এখন বাঁচবো কি করে ওইটাই, এই আলু কি করব, পাইকারি না কিনলে আলু আমরা রাখে কি করব। আর আলু তো এখন পাইকারি এই আলু দেখলে নিবেও না, সব তো জলের মধ্যেই আছে, আলু পচে যাবে এগুলা। এখন একদিন দুই দিন থাকলে জল ধরে যাবে, ফুটকা ধরে যাবে, ফুটকা ধরলেই তো সব পচে যাবে আলু, একটা আলু থাকবে না। এখন বস্তায় প্যাকেট করা হয়ে গেছে, বৃষ্টিটায় যা সর্বনাশ করলো। এমনিতে আলুর বাজার এবার তো নষ্ট, আলুর বাজারে যা পরিস্থিতি। আর আমরা কৃষকরা চাষ না করেও তো বাঁচতে পারবো না, আমাদের মরতে হইলেও চাষ করেই মরতে হবে, কিচ্ছু করার নেই। মাথায় হাত, এখন মাথায় হাত তো হাত মানে মাথায় বাড়ি হয়ে গেছে। সমস্যা আর কি, আলুর তো দামই নেই, আর যাও দাম তো যেটুকুই ছিল তার মধ্যে বৃষ্টি আরো নষ্ট করলো। কি হয়েছে, কি কিরকম, কি কত ক্ষয়ক্ষতি কেমন হইলো? ক্ষয়ক্ষতি তো মানে প্রচুরই হয়েছে, সব টোটালটাই তো মানে এই আলু বিক্রি হবে কি নাই এটাই তো সমস্যা না। জল আর যে ঋণ করছি, ঋণ কিভাবে যে দিব ওইটাই বলা মুশকিল। হ্যাঁ, এই যে কালকে যা বৃষ্টি হলো, এই বৃষ্টি তো সব আলু জলের মধ্যে আছে, তো সবই তো দেখা যাচ্ছে। প্রচুর লস হবে। লস তো হয়েই আছে, এমনিতে লস, দাম তো নাই, তারপরে তো আরো বৃষ্টিতে লস করে দিল। অন্যদিকে একটানা দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মাটি রীতিমতো শুকিয়ে কাঠ হয়েছিল, যে কারণে চা বাগান সহ বিভিন্ন ফসলের জন্য বারবার জলসেচ দিতে হচ্ছিল। আর গতকালের বৃষ্টিতে চা বাগান সহ সেই সমস্ত ফসলগুলির অনেকটাই ভালো হলো। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। আর এতেই রীতিমতন দুশ্চিন্তায় আলু চাষিরা। দেখুন, চা বাগান তো বৃষ্টির উপরে নির্ভরশীল। বৃষ্টি যদি ভালো মতো হয়, চা বাগানের ফসল ভালো হয়। আর এই নভেম্বর মাস থেকে আমরা বৃষ্টি পাইনি, তো আমরা খুব চিন্তিত ছিলাম। আর সকলেই জানেন যে আপনারা যে সেচের খরচা, মানে ইরিগেশনে কত খরচা হয়। ইরিগেশনের খরচার ফলে কি হয়, কস্টিংটা অনেক বেড়ে যায়। তো এই এমনিতেই আপনার চা বাগান মানে এই প্রোডাক্টিভিটির জন্য বলুন ভুগছে, চায়ের রেট সেইভাবে নেই, খুব বাজেভাবে সময় যাচ্ছে চা বাগানে। তো আমরা বৃষ্টি পাওয়াতে আশা করছি ইরিগেশন খরচাটা কমে যাবে এবং ফার্স্ট ক্লাসের চাটাও ভালো হবে এবং আশা করছি রেটও বাড়বে। তো অনেকটাই সুবিধা হবে চা বাগানের পক্ষে। আপনারা খুশি বৃষ্টির? খুব খুশি, খুবই খুশি বৃষ্টি হয়ে। হ্যাঁ, আর এরকম বৃষ্টি আরেকবার এক দুবার পেয়ে গেলে তো আর হয়ে যাবে ভালো, এপ্রিল মে ভালোই যাবে আশা করা যায়। পুনরায় বিষক্রিয়ার শিকার করলার পর এবার পাঙ্গা, আবারও বিষের বলি নদীয়ালি মাছ। জলপাইগুড়ির সিপাইপাড়া এলাকার পাঙ্গা নদীতে মরে ভেসে উঠেছে ছোট বড় একাধিক প্রজাতির নদীয়ালি মাছ। সকাল থেকে মাছ ধরতে হুড়োহুড়ি। গত 8ই ফেব্রুয়ারি বিষক্রিয়ায় জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে চলা করলা নদীতে প্রায় 30 প্রজাতির মাছের মৃত্যু হয়। 1 মাসের মাথায় শহর সংলগ্ন পাঙ্গায় একই ঘটনার পুনরাবৃত্তিতে উদ্বিগ্ন মৎস্য দফতর।
কি হয়েছে এখানে, কি মাছ? এখানে যখনই মানে গেট ছাড়ে হ্যাঁ, তো তখন থেকে মানে সকাল থেকে মাছ মরা শুরু হয়, মানে এর আগেও হয়েছিল। আচ্ছা, এর আগে চিংড়ি টিংড়ি পুঁটি হুম। টাকি ট্যাংরা এইসব মাছ, আজকে দেখছি বড় মাছগুলো হচ্ছে। কখন থেকে দেখছেন? এখন সকাল 5টার থেকে, মানে সকাল 5টার দিকে নদীর মধ্যে আসি, আচ্ছা, তখন দেখি যে মাছ মরে ভেসে যাচ্ছে। আচ্ছা। তারপর সবাইকে বলি, কিছু কিছু মানুষ মাছ মারার জন্য আসে, সব তো কুড়িয়ে নিয়ে যায়। এই যে দেখুন না, বড় বড় মাছ আছে, আচ্ছা, এগুলো সব মরা মাছ, এগুলো কেউ এইভাবে দাঁড়ায় দাঁড়ায় ধরছে আর কি। আচ্ছা, এই যে ট্যাংরা মাছও আছে, এই যে ট্যাংরাগুলা, আচ্ছা, সব বড় বড় মাছগুলোই মরে যাচ্ছে। আচ্ছা, এখানে বেশি মাছ নেই, আর যা কিছু ছিল বাড়িতে নিয়ে গেছে। আচ্ছা। কি কারণে মরতেছে মাছ, কি মনে হয়? সেটা তো সঠিক বলতে পারলাম না, হ্যাঁ, কারণ ওখানে যেটা শোনা মানুষের হ্যাঁ, কি কেলেনের না কোথাকার জল ছাড়ে, আচ্ছা। তার জন্য এরকম বলে হয়, সে তো আমি সঠিক জানি না। এই মাছ খাইলে তো ক্ষতি হতে পারে না, বিষ টিষ প্রয়োগে? ক্ষতি তো হতে পারে, তবু তো কিন্তু খাচ্ছেন। সাধারণ মানুষ তো বোঝে না না। আচ্ছা। তো ওরাও মারছে, আমিও মারছি ওদের দেখে আর কি। আচ্ছা, আচ্ছা। এটা কোন নদী? এটা পাঙ্গা নদী। কি দেখলেন, কি হয়েছে নদীতে? এই তো মাছ মারতেছে সকাল থেকে নদীতে, মাছগুলো মরে যাচ্ছে, ভাইসে উঠতেছে। আচ্ছা, কি কারণে মরতেছে মাছ? এইটা তো বলতে পারলাম না সঠিকটা কি হয়েছে। এখন তো সবাই মাছ মারতেছে সকাল থেকে। আচ্ছা, মরে যাচ্ছে, ভাসে যাচ্ছে মাছ। হ্যাঁ। কি কি মাছ ভাসতেছে? এই যে যেমন ট্যাংরা মাছ, বামি মাছ, তারপর তোমার বাটা মাছ, আচ্ছা, এই তো মানে বিভিন্ন ধরনের মাছ আছে। এতে তো পরিবেশের ক্ষতি হচ্ছে না, সব মাছ মরে যাচ্ছে। হ্যাঁ, ওটাই তো। এখন কি করবা, এখন তো সবাই মারতেছে এখন মাছ। এখন হ্যাঁ, এটা উদ্বেগজনক ঘটনা বটে। হ্যাঁ, তবে এটা যেটা হয়েছে, গত রাতে যথেষ্ট বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে নদীর পার্শ্ববর্তী এলাকার কোনো মানে কীটনাশক বা এই ধরনের কোনো পয়জন যেটা জলের সঙ্গে ওখানে মিশেছে, যার কারণে এই মাছের মরকটা হতে পারে। আমাদের পদক্ষেপ বলতে এখন ওখানে লোকালি গিয়ে দেখতে হবে, দেখে কি হয়েছে সেটা দেখবো, দেখার পরে বোঝা যাবে কি কারণে এটা ঘটেছে। নমুনা সংগ্রহ আমরা নমুনা সংগ্রহ করে আনবো, তারপরে ওটা ঠিক পাঠিয়ে মানে ল্যাবে পাঠানো হবে, তার কি রেজাল্ট আসে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। করোনার রিপোর্টটা তো আজ এই সপ্তাহে আসার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি। তো প্রাথমিক ভাবে যেটা ওখানকার রিপোর্ট, সেটা জানা গেছে যে ওটা কীটনাশকের ব্যবহারের ফলে এই মাছটা মারা গেছে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। চলছে পুকুর সংস্কারের কাজ, কাদায় মাখামাখি পথঘাট। স্থানীয় জনতার দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন পুকুর সংস্কারের কাজ শুরু হয়েছে। অভিযোগ, একদিকে যেমন ধীরগতিতে চলছে সংস্কারের কাজ, অপরদিকে পুকুর থেকে তুলে ফেলা কয়েক দশকের পাকের কাদায় মাখামাখি হয়েছে পথঘাট। রাস্তার এমনই হাল, পথ কুকুর পর্যন্ত যেতে অক্ষম। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কি হাল হতে পারে জানালেন এক ভুক্তভোগী। আপনাদের হচ্ছে কি পরিস্থিতি রয়েছে? কি পরিস্থিতি, এখান থেকে হাঁটা যায় না, একদম হাঁটা যায় না। এখন যে কাদা রাস্তাতে কুকুর হাঁটতে পারে না, তো মানুষ কোথা থেকে হাঁটবে? গোটা এরিয়া কি কাদা করে রাখছে? গোটা এরিয়াই করে রাখছে, আমাদের এরিয়াটা গোটাটাই কাদা একদম। কাদার পরিমাণ কতটা? প্রচুর 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 কাদা। চলাচল মানুষই হাঁটতে পারে না, কুকুর হাঁটতে পারে না, তো মানুষ হাঁটবে কোথা থেকে? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে আসছেন মোদি, লক্ষ্য ব্রিগেড, স্পেশাল ট্রেনে উপচে পড়ল ভিড়। প্রধানমন্ত্রীর আসন্ন ব্রিগেড সমাবেশে যোগ দিতে রেলের তরফে বিশেষ উদ্যোগ। ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের বুকে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা দুষ্কৃতীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।